আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ স্যার। আপনি? আছি আলহামদুলিল্লাহ। বলো দেখি গতদিনে আমরা কি আলোচনা করেছিলাম সর্বশেষ? সমযোজী যৌগ। সমযোজী যৌগ। অর্থাৎ আয়নিক যৌগ এবং সমযোজী যৌগ এগুলো নিয়ে আলোচনা হয়েছিল, তাই না? এবং এদের বিভিন্ন ডায়াগ্রামগুলো আমরা এঁকেছি। কেউ কি বলবে যে আয়নিক যৌগ কাকে বলে? আয়নিক যৌগ কাকে বলে? যেসব যৌগের মধ্যে আয়নিক বন্ধন বিদ্যমান তাদেরকে আয়নিক যৌগ বলে। আর আয়নিক বন্ধন তাহলে কাকে বলে? ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে গঠিত ক্যাটায়ন ও অ্যানায়নের যে আকর্ষণ বল দ্বারা পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে আয়নিক বন্ধন বলে। কি খাতা দেখে বলা হলো মনে হয় না নাকি? স্যার, মুখস্থ। আচ্ছা, শুধু মুখস্থ না, একটু বুঝে বুঝে পড়লেই হবে। তো সেক্ষেত্রে মাথার উপরে চাপটা পড়বে অনেক কম। আর যখন মুখস্থ করবে তখন মুখস্থ জিনিসটা কি খুব দ্রুত হারিয়ে যাবে মাথা থেকে, হ্যাঁ? তো ভুলে যাবে। আজকে আমরা যেটা দেখব যে আয়নিক যৌগ এবং সমযোজী যৌগ, এ- এই দুটো যৌগের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এই বৈশিষ্ট্যগুলো আজকে আমরা আলোচনা করব। আর বেশিরভাগটা লিখার রয়েছে, আর লিখার মাঝে মাঝে আমরা জিনিসগুলো কি বুঝে নিব। আজকে শুধু আলোচনার বিষয় হবে আয়নিক যৌগের বৈশিষ্ট্যগুলো এবং সমযোজী যৌগের বৈশিষ্ট্যসমূহ। ঠিক আছে, তো শুরু করি আমরা। তোমরা দেখতে পাচ্ছ তো? ক্লিয়ারলি দেখো তো। আচ্ছা, আরেকটা জিনিস আমাকে বলবে যে লিখার ফন্ট সাইজ কি অনেক বেশি নাকি ঠিক রয়েছে তোমাদের জন্য? স্যার ঠিক আছে। ঠিক আছে না? তাহলে একটু কষ্ট করে লিখতে হবে, যেহেতু সম্পূর্ণ বোর্ডটা দখল করে নিয়েছে। এই জন্য আমাকে একটু একদিকে থাকতে হচ্ছে। প্রথমত আমরা দেখব যে আয়নিক যৌগের যে বৈশিষ্ট্যগুলো, হ্যাঁ, এখানে দুটো জিনিস রয়েছে। বলে দিই, যদি খ নাম্বারে আসে যে আয়নিক যৌগের বৈশিষ্ট্যগুলো লিখো, খ নাম্বারে তো 2 নম্বরের জন্য হয়, তাই না? যে সেক্ষেত্রে শুধু আমি মূল পয়েন্টটা লিখবো। আর যদি ঘ নাম্বারে যদি আসে, যেহেতু ঘ নাম্বারে 4 নাম্বার, সেক্ষেত্রে মূল পয়েন্টের সাথে তার আনুষাঙ্গিক যে আলোচনাটা সেটা সহ লিখবো। ঠিক আছে? আর এই বৈশিষ্ট্যগুলো যদি তুমি বুঝে যাও, তোমার সৃজনশীল প্রশ্ন যেমনই হোক না কেন উত্তর দেওয়া সম্ভব হবে। ঠিক আছে? তাহলে যেভাবে আমি প্যারা করে লিখেছি ঠিক এইভাবেই কিন্তু লিখতে হবে তোমাদের। তো লিখো প্রথমত যে আয়নিক যৌগের বৈশিষ্ট্য, কোলন দিয়ে আন্ডারলাইন করবে। তো একটু যদি আমি পড়ে শোনাই তোমাদেরকে, যে আয়নিক যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক অনেক বেশি। আয়নিক যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কি বলা হচ্ছে? বেশি বলা হচ্ছে। এই বেশি বলার কারণটা কি? বেশি বলার কারণটা হচ্ছে এটা যে তোমরা জানো যে আয়নিক যৌগের মধ্যে যে বন্ধনটা রয়েছে সেই বন্ধনটা কিন্তু ক্যাটায়ন এবং অ্যানায়ন মিলে, তাই না? ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে যে আকর্ষণ বল অর্থাৎ যে কুলম্ব বলটা ছিল, এই কুলম্ব বলের কারণে কিন্তু আয়নিক যৌগের সৃষ্টি হয়। আর তোমরা জানো যে এই কুলম্ব বল বা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বা আন্তঃকণা আকর্ষণ বল যেটাই বলি না কেন, যে এই বলটা ভাঙতে কিন্তু অনেক বেশি তাপশক্তির প্রয়োজন হয়। তো যদি এখন তাপ শক্তি যদি বেশি প্রয়োজন হয়, সেক্ষেত্রে তার কি, যদি আমি কঠিন থেকে তরল করি সেক্ষেত্রেও কিন্তু বেশি তাপের প্রয়োজন হচ্ছে। আবার কঠিন থেকে যদি তাকে অন্য অবস্থায় রূপান্তর করতে চাই, যে সেক্ষেত্রেও কিন্তু কি বেশি তাপের প্রয়োজন হচ্ছে। এই কারণে আয়নিক যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কি হবে? অনেক বেশি হবে। কথাটা কি বুঝতে পেরেছো নাকি আরেকবার বলবো? স্যার আরেকবার বলুন। আচ্ছা, শুনো তাহলে মনোযোগ সহকারে। যে আয়নিক যৌগগুলো যে গঠিত হয়, কিভাবে গঠিত হয় বলো? ক্যাটায়ন এবং অ্যানায়নের মাধ্যমে, তাই না? অর্থাৎ পজিটিভ চার্জ আর কি নেগেটিভ চার্জ। এই তো তোমরা পদার্থবিজ্ঞানে পড়েছো না যে এই দুটো চার্জের মধ্যে কোন বল কাজ করে বলো দেখি? একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ। এই দুটোর মধ্যে তো একটা বল কাজ করে, তাই না? আকর্ষণ বল। হ্যাঁ, একটা আকর্ষণ বল তো কাজ করে, কিন্তু এই আকর্ষণ বলটার নাম কি? তড়িৎ বল বলতে পারো, বা কুলম্ব বল বল বলতে পারো। ঠিক আছে? তো এই তড়িৎ বল বা কুলম্ব বলের মানটা কিন্তু অনেক বেশি হয়। এখন আচ্ছা, আমি আরেকটা কলম নিই। ধরি এই যে দুটো কলম রয়েছে, ধরো একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন মিলে একটা যৌগ তৈরি করেছে। একটা যৌগ কি হয়েছে? তৈরি হয়েছে। এবং এদের মধ্যে তো এখন কোন বল কাজ করছে? ওই যে কুলম্ব বল বা তড়িৎ বল।
এখন এই বলের মানটা তো অনেক বেশি হয়। তো এখন যদি আমি ক্যাটায়ন এবং অ্যানায়নগুলোকে যদি বিচ্ছিন্ন করতে চাই, তাহলে অনেক বেশি কি তাপ শক্তির প্রয়োজন হবে না? অনেক বেশি কি তাপ শক্তির প্রয়োজন হবে। তো এখন যদি আমি এটার যে আমাদের আমাদের টার্গেট ছিল কি, যে আয়নিক যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক বেশি। গলনাঙ্ক কি, কাকে বলে? যে তাপমাত্রায় কোনো পদার্থ গলতে শুরু করে তাকে ওই ওই তাপমাত্রাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে। এখন তো আয়নিক যৌগের মধ্যে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো খুব দৃঢ়ভাবে আছে। তো এদের বন্ধন বন্ধন শক্তিটা কিন্তু অনেক বেশি। তা সুতরাং এই বন্ধনটা যদি আমি ছিন্ন করতে চাই, কঠিন থেকে যদি তরলে নিতে চাই, তাহলে কি করতে হবে? বন্ধন বন্ধন কি ছিন্ন করতে হবে না? এই ছিন্ন করার জন্য অনেক বেশি তাপশক্তির কি হবে, প্রয়োজন হবে। তার মানে গলনাঙ্কের মানটা হচ্ছে কি অনেক বেশি। আবার ধরো যে একে এখন আমি বাষ্পে রূপান্তর করব, তরলটাকে বাষ্পে রূপান্তর করব। তো এখন এদের মধ্যে তো ধরো যে বন্ধন শক্তিটার মান বেশি রয়েছে। তা আমি যদি এই বন্ধন এখন বাষ্পে কখন রূপান্তরিত হবে, যখন এই বন্ধনগুলো কি হবে, ছিন্ন হবে। ছিন্ন হবে, দূরত্বটা বাড়বে, তারপর না বাষ্পে রূপান্তরিত হবে। তো সেক্ষেত্রেও কি হচ্ছে আমার, যে তরল থেকে যখন বাষ্পে রূপান্তরিত করব, সেক্ষেত্রেও তাপ শক্তির মানটা কি অনেক বেশি লাগবে, অর্থাৎ স্ফুটনাঙ্কের মানটা বেড়ে যায়। বুঝে আসছে কি? সাদিয়া, কি বুঝতে পারছো? হ্যাঁ, বুঝছি কিন্তু হ্যাঁ, একদম ক্লিয়ার। এই লেখাটা মনে হয় লিখলেই তোমরা অনেকটাই বুঝে যাবে। কিছু জিনিস রয়েছে বলে বোঝানো যায়, আবার কিছু জিনিস রয়েছে কি লিখলে বোঝানো যায়। গলনাঙ্ক জিনিসটা কি সেটা আগে বলো। যে তাপমাত্রায় কোনো একটা বস্তু গলনাঙ্ক বা মূলত হচ্ছে পদার্থ একটা গলতে শুরু তাপমাত্রা, করবে, গলনাঙ্ক মূলত কি একটা তাপমাত্রা। 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 এখন কঠিন থেকে গলবে কখন? কঠিন থেকেই তো গলবে নাকি? ধরো এটা একটা আয়নিক যৌগ, আমার হাতে যেটা আছে, ধরো এটা একটা সোডিয়াম ক্লোরাইড, আয়নিক যৌগ। সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ। তো এইটা একটা আয়নিক যৌগ, কঠিন অবস্থায় রয়েছে। তো একে যদি আমি গলাতে চাই, তা আমাকে কি দিতে হবে? তাপ দিতে হবে। তাপ দিতে হবে। তাহলে দেখো যে আয়নিক যৌগের এ তো এটা তো আয়নগুলো অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো তো পরস্পরের সাথে খুব দৃঢ়ভাবে এরা কি করছে, বন্ধন সৃষ্টি করছে। তাহলে কঠিন থেকে যদি আমি তরলে রূপান্তর করতে চাই, তাহলে কি এই বন্ধনটা ছিন্ন করতে হবে না? হ্যাঁ, বন্ধন ছিন্ন করতে হবে। তাহলে তাহলে এখন ধরো যে এদের মধ্যে যে বন্ধন শক্তিটা রয়েছে, তাই এই বন্ধনটা যদি এখন ছিন্ন করতে চাই, তাহলে যে আমি তাপ শক্তিটা দিব, সেই তাপ শক্তির মানটা এদের বন্ধন শক্তির চেয়ে কি বেশি হবে না কম হবে? বেশি হবে। বেশি হবে। তার মানে তাপমাত্রা যখন আমি এই বন্ধন শক্তির চেয়ে বেশি দিব, তখনই এদের বন্ধনগুলো কেবলমাত্র কি হবে, কঠিন এই ছিন্ন হবে। তার মানে কঠিন থেকে সে কিসে পরিণত হচ্ছে? তরলে। তরলে। তার মানে কি গলনাঙ্কের মানটা বেশি হবে না কম হবে এক্ষেত্রে? বেশি হবে। বেশি হবে। তাহলে গলনাঙ্ক গেল। স্ফুটনাঙ্ক কাকে বলে? যে তাপমাত্রায় কোনো একটা পদার্থ বাষ্পীভূত হতে শুরু করে। কোন অবস্থা হতে? তরল অবস্থা হতে। তরল অবস্থা হতে। তাহলে দেখো কঠিন থেকে কিন্তু তরল তুমি করেছো, যেখানে গলনাঙ্কের কথাটা আসছে। এখন তরল থেকে কিসে রূপান্তরিত করবা? বাষ্পে। বাষ্পে। সেক্ষেত্রে অণুগুলোর মধ্যে যে বন্ধন শক্তি, তো এই ক্ষেত্রে আমি যদি আরো ছিন্নায়িত করি, তবেই তো সে কিসে বাষ্পে রূপান্তরিত হবে না? হ্যাঁ, তা সেক্ষেত্রে কি তাপ আরো বেশি দিতে হবে, তাপ শক্তি বেশি দিতে হবে না কম দিতে হবে? বেশি দিতে হবে। তাহলে কি আমার স্ফুটনাঙ্কের মানটা বাড়লো না কমলো? বাড়লো। ভালো, এই জন্যই বলা হচ্ছে যে আয়নিক যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক বেশি। এই কথাটার ব্যাখ্যায় নিচে দেওয়া হয়েছে, যে আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, সে কথাগুলোই এই 5টা লাইনের মধ্যে রয়েছে, 5-6টা লাইনের মধ্যে। একটু লিখে নাও কথাগুলো।
লেখা হয়েছে কি? জয়িতা, কি লেখা হয়েছে? না স্যার, একটু। আচ্ছা। স্যার লেখা হয়েছে। আচ্ছা, এখানে মনে হয় তোমাদের একটি কথা বুঝতে কঠিন হতে পারে। এই যে ত্রিমাত্রিক ভাবে সুবিন্যস্ত হয়ে স্ফটিক তৈরি করে, এই কথাটা কি বুঝো? এই কথাটা তোমরা হয়তো বা বুঝো না, আমি একটু দেখিয়ে দিই। তোমরা জানো যে সোডিয়াম ক্লোরাইড একটা উদাহরণ নিচ্ছি, এটা কিন্তু আয়নিক যৌগ, তাই না? তো সোডিয়াম ক্লোরাইড কেমনে গঠিত হয়? এখানে তো ক্যাটায়ন কি, সোডিয়াম হচ্ছে কি ক্যাটায়ন, আর অ্যানায়ন কি ক্লোরাইড আয়ন। তো এরা কিভাবে পরস্পরের সাথে যুক্ত হয়, বা এই যে আমরা যে কেলাস বা স্ফটিক বলছি, এটা একটা এ, বাস্তব উদাহরণ হচ্ছে এরকম। ফিটকিরি দেখেছো তোমরা? ফিটকিরি দেখোনি, তাই না? দেখছি আচ্ছা, স্যার, দেখছি। দেখছো। আর যারা দেখো নাই তাদের জন্য আরেকটা উদাহরণ হইতে পারে, এই যে বিভিন্ন মেলাগুলোতে যে আমরা ওই যে মিসরিপ যেটাকে বলি, হ্যাঁ, যে শক্ত আকৃতির, ওই যে হাতি ঘোড়া গম্বুজ মসজিদ এরকম আকৃতি দিয়ে মিষ্টান্ন তৈরি করে না, দেখেছো কি? জি স্যার। এটাই মূলত আমরা বলি ল্যাটিস বা কি স্ফটিক, হ্যাঁ। তো এখন এই সোডিয়াম ক্লোরাইডের যদি আমরা একটা এই স্ফটিক যদি আমরা বিবেচনা করি কেমনে হয় দেখো। আচ্ছা, সোডিয়াম তো পজিটিভ চার্জযুক্ত, আর ক্লোরাইডটা তো নেগেটিভ চার্জযুক্ত, তাই না? তার মানে বিষয়টা হয় ত্রিমাত্রিক বিন্যাসটা হয় এরকম, যে একটা পজিটিভ চার্জের চারদিকে হয় নেগেটিভ চার্জ। তার মানে বিষয়টা দেখো এখন কেমন হয়, একটা নেগেটিভ একটা পজিটিভ। আমি আরেকটু শুধু অঙ্কন করে নিই। তার মানে দেখো তো, যে কোনো একটা ক্যাটায়ন বা অ্যানায়নের চারদিকে দেখো, ধরে এই যে ক্যাটায়নটা রয়েছে, এই ক্যাটায়নটার চারদিকে কি দেখো, এই যে ক্যাটায়নটা রয়েছে এই ক্যাটায়নটার চারদিকে কি নেগেটিভ আয়নগুলো না, অ্যানায়নগুলো না, দেখছো? জি স্যার। আবার যদি আবার যদি তুমি এই অ্যানায়নটা বিবেচনা করো, এই অ্যানায়নটা যদি বিবেচনা করো, তাহলে দেখো এর চারদিকে কি কোন আয়ন এগুলো? পজিটিভ আয়ন। পজিটিভ বা ক্যাটায়ন, ঠিক আছে? তো এই আমাদের যে আয়নিক যে যৌগগুলো রয়েছে, এই যৌগগুলোর মধ্যে যে ক্যাটায়ন আর অ্যানায়নগুলো রয়েছে, এগুলো ঠিক এইভাবেই কি থাকে, সুবিন্যস্ত থাকে। এটাকেই বলছি আমরা কি, এই যে ত্রিমাত্রিক বিন্যাস, বা এই যে স্ফটিক বা ল্যাটিস আকৃতি যেটা আমরা বলছি। তাহলে তাহলে দেখো যে এখানে তো শুধু একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন না, এখানে তো লক্ষ লক্ষ ক্যাটায়ন আর অ্যানায়ন রয়েছে। তো এই ক্যাটায়ন এবং অ্যানায়নগুলোকে যদি আমি বিচ্ছিন্ন করতে চাই, তাহলে কি আমার তাপ শক্তির বেশি পরিমাণ হবে না কম, কম প্রয়োজন হবে? বেশি। বেশি হবে। বেশি এই জন্য প্রয়োজন হবে। আয়নিক যৌগসমূহের তোমার গলনাঙ্ক যেমন বেশি, স্ফুটনাঙ্কও তেমন কি বেশি। বেশি। আচ্ছা, এরপরে আমরা দেখি 2 নম্বর পয়েন্টার দিকে যাই। যে আয়নিক যৌগসমূহ পানিতে দ্রবীভূত হয়, আয়নিক যৌগসমূহ পানিতে দ্রবীভূত হয়, তোমরা আগে লিখে নাও, পরে আমি বুঝিয়ে দিচ্ছি।
কি তোলা হয়েছে এটা? লেখা হয়েছে? স্যার লেখা হইলে বলবো। স্যার হইছে। বাকিদের? স্যার হয়েছে। আচ্ছা, এখানে অনেকগুলো কথা রয়েছে, আগে একটু আমরা একবার পড়ে নিই এবং তোমরা তোমাদের খাতার সাথে মিলিয়ে নাও। যে পানি একটি পোলার দ্রাবক, এখানে দেখো অনেকগুলো কথা রয়েছে, এই প্রত্যেকটা কথা আমরা এখন বুঝে নিব। পানি একটি পোলার দ্রাবক, অর্থাৎ পানির অণুতে আংশিক পজিটিভ ও আংশিক নেগেটিভ পোলের সৃষ্টি হয়। যখন কোনো আয়নিক যৌগকে পানিতে রাখা হয়, তখন পানির পোলার অণুগুলো আয়নিক যৌগের আয়নগুলো আয়নিক যৌগের আয়ন বলতে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলোকে বোঝানো হচ্ছে, আয়নিক যৌগের আয়নগুলোকে আকর্ষণ করে। অর্থাৎ পানির নেগেটিভ পোল আয়নিক যৌগের ক্যাটায়নকে এবং পানির পজিটিভ পোল আয়নিক যৌগের অ্যানায়নকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান যখন আয়নিক যৌগের অ্যানায়ন ও ক্যাটায়নের মধ্যকার আকর্ষণ বল অপেক্ষা বেশি হয়, তখন অ্যানায়ন ও ক্যাটায়ন পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে পানির অণু দ্বারা পরিবেষ্টিত হয়, ফলে যৌগটি পানিতে দ্রবীভূত হয়। আচ্ছা, আমরা তো এটা পড়লাম শুধু, এখন জিনিসটা আমাদের বোঝা দরকার। প্রথমে আমরা দেখি পোলার দ্রাবকটা কি, সেটা আগে দেখো। পোলার দ্রাবক আমরা জানি কি সমযোজী যৌগ, আয়নিক যৌগের মধ্যে তো ক্যাটায়ন এবং অ্যানায়নের সৃষ্টি হয়, তাই না? কিন্তু সমযোজী যৌগের মধ্যে কি ইলেকট্রন যে বর্জন বা গ্রহণ ঘটে? সমযোজী যৌগের মধ্যে কি ইলেকট্রন ত্যাগের এবং ইলেকট্রন গ্রহণের সৃষ্টি হয়? না। না। কিসের সৃষ্টি হয়? শেয়ার, শেয়ার, মানে শেয়ার বা ভাগাভাগি। ভাগাভাগি সৃষ্টি হয় বা শেয়ারের সৃষ্টি হয়, তো শেয়ারের মাধ্যমে তারা যৌগ গঠন করে। আমরা গত দিনে পানির ডায়াগ্রামটা দেখেছিলাম না, পানি কোন ধরনের যৌগ ছিল, আয়নিক যৌগ না সমযোজী যৌগ? সমযোজী যৌগ। সমযোজী যৌগ। আচ্ছা, এখন পানির ক্ষেত্রে কি ঘটনাটা ঘটে দেখো, আমরা যদি একটু চিত্রটা আবার আঁকার চেষ্টা করি। পানি, এই তো দুইটা হাইড্রোজেন পরমাণু, একটা অক্সিজেন পরমাণু। অক্সিজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা রয়েছে? 6টা। প্রথম কক্ষপথে দুইটা, তাই না? প্রথম 2টা। কক্ষপথে দুইটা, আর দ্বিতীয় কক্ষপথে কয়টা রয়েছে? 6টা। ছয়টা। দুই আর দুই চার, পাঁচ, ছয়। অষ্টক পূরণের জন্য অক্সিজেনের আর কয়টা ইলেকট্রন দরকার হয়? দুইটা 2টা। ইলেকট্রনের, তাই না? তাহলে সে নিষ্ক্রিয় গ্যাস, কোন নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে? নিয়ন। নিয়নের। আর অন্যদিকে হাইড্রোজেনের ইলেকট্রন কয়টা রয়েছে? একটাই রয়েছে, এক। তাই না?
তাহলে সে যদি হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়, তাহলে তার তার আরেকটা ইলেকট্রন দরকার হবে, যেটা সে অক্সিজেনের সাথে কি করলো, শেয়ার করলো। দেখুন এখন এখন হাইড্রোজেনের কয়টা হয়েছে, দেখো দেখি, দুইটা না? ঠিক একইভাবে যদি জি আমরা স্যার। এখানে একটা হাইড্রোজেন নিই, হাইড্রোজেনের তো একটা ইলেকট্রন আছেই, আর আরেকটা সে অক্সিজেনের সাথে কি করছে, শেয়ার করে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কি করছে, অর্জন করেছে। আমরা যখন পর্যায় সারণী পড়েছি, তখন এই কিছু পর্যায়ভিত্তিক ধর্ম ছিল, তার মধ্যে একটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। মনে আছে তোমাদের তড়িৎ ঋণাত্মকতা কি? আমি জানি না যে তোমরা পড়েছো কিনা। তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা হলো যে সমযোজী বন্ধনে, সমযোজী বন্ধনে তোমার এখানে যেমন এই আহ, কয়টি পরমাণু রয়েছে, একটা অক্সিজেন পরমাণু আর একটা কি হাইড্রোজেন পরমাণু রয়েছে, তাই না? এরা তো ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন সৃষ্টি করে। কিন্তু যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেনের তুলনায় বেশি হওয়ার কারণে এই যে শেয়ারকৃত যে ইলেকট্রনগুলো রয়েছে সেগুলো কিন্তু অক্সিজেনের দিকে সরে আসে, অক্সিজেনের দিকে কি সরে আসে। এই ধর্মটাকেই বলা হচ্ছে কি তড়িৎ ঋণাত্মকতা। তার মানে এই যে ইলেকট্রন যে শেয়ার করেছে, এটা তো মাঝামাঝি পর্যায়ে থাকার কথা ছিল, মাঝামাঝি পর্যায়ে না থেকে এই ইলেকট্রনগুলো কিছুটা অক্সিজেনের দিকে কি হয়, অক্সিজেন পরমাণুর দিকে সরে আসে। তো এই ধর্মটাকে বলা হয় কি তড়িৎ ঋণাত্মকতা। তাহলে আমরা যদি একটু বন্ধন আকারে দিই, এই তো নাকি, গাঠনিক সংকেত আকারে যদি আমরা প্রকাশ করি, ঠিক আছে না? দেখো দেখি, আমরা গাঠনিক সংকেত পড়েছিলাম না? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো, যে হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে শেয়ারকৃত ইলেকট্রন কয়টা ছিল? দুইটা না? দেখো দেখি, এখানে একটা, দুইটা। এখানে একটা। তাহলে এই শেয়ারকৃত ইলেকট্রন গুলো কোন দিকে যাওয়ার প্রবণতা দেখায়? অক্সিজেনের দিকে যাবে। কোন দিকে? অক্সিজেনের অক্সিজেনের দিকে। দিকে। কারণটা কি? কারণ অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতাটা কি বেশি, বেশি হওয়ার কারণে যে সে বলে কি যে ঠিক আছে, তোমার সাথে আমার ইলেকট্রন শেয়ার করেছি, তোমার সাথে আমার ইলেকট্রন শেয়ার হয়েছে, তোমারও তুমিও এই যে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করেছো, আমিও করেছি। কিন্তু যেহেতু আমার আরো ইলেকট্রন রয়েছে, তো ঠিক আছে, শেয়ারকৃত ইলেকট্রনটা আমি একটু আমার দিকে নিই, মানে মাস পজিশনে না রেখে তার দিকে একটু কি নিছে, সরিয়ে নিয়েছে। বুঝতে পারছো, যেটাকে আমরা বলছি তড়িৎ ঋণাত্মকতা। এই অবস্থায় তোমার যেহেতু ইলেকট্রনগুলো অক্সিজেনের দিকে বেশি, তো ইলেকট্রনের এই যে অক্সিজেনের মধ্যে আংশিক নেগেটিভ চার্জেস তৈরি হয়, আংশিক কি নেগেটিভ চার্জের সৃষ্টি হয়। আর অন্যদিকে অন্য হাইড্রোজেনগুলোর মধ্যে যে আংশিক পজিটিভ চার্জের সৃষ্টি হয়, যেটাকে আমরা বলছি ডেল্টা প্লাস দ্বারা সূচিত করছি। স্যার এই নেগেটিভ চার্জটা তো হাইড্রোজেনের দিকেও হইতে পারে না? কিন্তু কেন হাইড্রোজেনের দিকে অক্সিজেন? হবে না এ কারণে হাইড্রোজেনের তুলনায় অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতাটা বেশি। এই জন্য ওই ভাগাভাগিকৃত যে ইলেকট্রনগুলো, এই ইলেকট্রনগুলো অক্সিজেনের দিকে ধাবিত হবে। বুঝতে পারছো? জি স্যার। এটা কখনোই হাইড্রোজেনের দিকে আসবে না, কারণ ওর যে পাওয়ারটা বেশি, তড়িৎ ঋণাত্মকতা বেশি, অক্সিজেন এই ইলেকট্রনগুলো অক্সিজেনের দিকে কিছুটা সরে আসবে। তাই এখন ইলেকট্রনগুলো যদি অক্সিজেনের দিকে বেশি সরে আসে, তাহলে স্বাভাবিকভাবে তার ইলেকট্রনের পরিমাণটা একটু বেশি হয়ে দাঁড়ায়, তাই না? তো এই কারণে অক্সিজেন হলো যে অক্সিজেনের মধ্যে আংশিক তোমার যে নেগেটিভ চার্জের সৃষ্টি হয়, অন্যদিকে হাইড্রোজেন গুলোর মধ্যে আংশিক কি পজিটিভ চার্জের সৃষ্টি হয়। এখন দেখো, এই যে পানি তো সমযোজী যৌগ ছিল, কিন্তু এদের মধ্যে তারপরও কি হয়, দেখো কিছুটা পজিটিভ চার্জ আর কিছুটা কি নেগেটিভ চার্জ, অর্থাৎ এগুলো পোলের সৃষ্টি হয়েছে, পোল বা প্রান্তের, পজিটিভ পোল এবং নেগেটিভ পোলের সৃষ্টি হয়েছে। এ কারণে যে পানিকে বলা হয় কি পোলার যৌগ। কোন যৌগ বলবো? পোলার যৌগ। পোলার যৌগ। তাহলে পোলার যৌগ বলতে বোঝানো হচ্ছে যেসব সমযোজী যৌগে আংশিক পজিটিভ চার্জ এবং আংশিক নেগেটিভ চার্জের সৃষ্টি হয়, অর্থাৎ পজিটিভ পোল এবং নেগেটিভ পোলের সৃষ্টি হয়, ওই সব যৌগকে, সমযোজী যৌগকে বলছি আমরা কি পোলার যৌগ। কি ক্লিয়ার তো নাকি এই পর্যন্ত? জি স্যার। স্যার আচ্ছা, পোল কাকে বলে? পোল মানে প্রান্ত, পোল মানে কি মানে এই কোনটাকে বোঝাচ্ছে? এই যে এই যে তোমার অক্সিজেনের মধ্যে কি ইলেকট্রন একটু বেশি শেয়ার্ড হয়ে গেছে না, বেশি, এই যে এখানে তো আছে,
কিন্তু সে এই ইলেকট্রনগুলো এখানে না থেকে একটু এই এর দিকে বেশি কাছে সরে আসে, একটু কাছে সরে আসে, কাছে কাছে মাস পজিশনে না থেকে এই কাছের দিকে সরে আসে। মানে ওই অংশটাকে পোল বলে। ওই অংশটাকে পোল বলে না, যে কাছাকাছি থাকার কারণে তার মানে ইলেকট্রনের যে একটা ভারিত্ব রয়েছে বা ইলেকট্রনের যে একটা যে পরিমাণটা রয়েছে অক্সিজেনের বেশি হয়ে যাচ্ছে। বিষয়টা এরকম হ্যাঁ। যে তোমার সাথে আমার ইলেকট্রনের শেয়ার হয়েছে, ঠিক আছে, তুমিও উপকৃত হয়েছো, আমিও উপকৃত হয়েছি, কিন্তু আমার তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে জিনিসটাকে আমার দিকে বেশি ধরে রেখেছি। জি স্যার, এটা বুঝছি তো। এই বেশি ধরে রাখার কারণে তার মধ্যে ওই অক্সিজেনের মধ্যে তৈরি হচ্ছে নেগেটিভ পোলের, আর হাইড্রোজেনগুলোর দিকে তৈরি হচ্ছে কি পজিটিভ পোলের বা পজিটিভ। পজিটিভ প্রান্তের তৈরি হচ্ছে। কথা কিন্তু এখানেই শেষ না, এখানে তো মাত্র পানির একটা অণুর কথা বলা হচ্ছে। কয়টা অণু? একটা অণু। একটা। তাই এখন এক গ্লাস পানির মধ্যে এক ফোঁটা পানি বিবেচনা করো, আর এক ফোঁটা পানির মধ্যে তো এরকম লক্ষ লক্ষ কি আছে, অণু আছে না? আছে কি নেই? আছে। পানির অণুগুলোতে একে অপরের সাথে যুক্ত হয়ে হয়ে এক ফোঁটা পানির তৈরি করেছে, আর এক ফোঁটা এক ফোঁটা করতে করতে এভাবে কি হয়েছে, এক গ্লাস পানি হয়েছে। তো এটা তো মাত্র একটা অণু। তো ঠিক একইভাবে দেখো, যদি এটা আমি একটা বিপরীত চিত্রটা আঁকি, বিপরীত চিত্র ধরে এখানে আমি নিলাম যে অক্সিজেন, আর এখানে দিয়েছি আমি হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, আর এখানে একটা দিলাম ধরো এই, আচ্ছা একটু মিশিয়ে নিই দাঁড়াও, এটাকে শুধু যদি ঘুরিয়ে দিই আমরা, আচ্ছা শেয়ারকৃত ইলেকট্রনগুলো অক্সিজেনের দিকে বেশি হবে। আমি শুধুমাত্র দুটো চিত্র নিয়েছি। এখন দেখো, তো এই এখন দেখো এই অক্সিজেন এবং হাইড্রোজেন, এই তোমার এটা কি কোন চার্জ কোন পোলের সৃষ্টি হয়েছে? আংশিক পজিটিভ। আর এটার মধ্যে কি সৃষ্টি হয়েছে? আংশিক নেগেটিভ। 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 এখন দেখো এই যে হাইড্রোজেন যেটা আংশিক পজিটিভ, আর এখানে অক্সিজেন যেটা আংশিক নেগেটিভ, অর্থাৎ যেখানে এই নেগেটিভ পোলের সৃষ্টি হয়েছে এখানে, আর হাইড্রোজেনে আবার কিসের সৃষ্টি হয়েছে? পজিটিভ পোলের সৃষ্টি হয়েছে। এখন এই দুটো পরস্পরকে কি করবে বলো দেখি? আকর্ষণ করুন। আকর্ষণ করবে। এই যে আকর্ষণ করছে, এই আকর্ষণ বলটার নাম কি? এইখানে যে আকর্ষণ করছে সেই আকর্ষণ বলটার নাম কি? এই দুটো যে পরস্পরকে, এখানে তো মাত্র দুটো আমরা অণু নিয়ে নিয়ে আমরা বিবেচনা করছি, এখানে তো লক্ষ লক্ষ এভাবে অণু রয়েছে। তাহলে একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জের মধ্যে কোন বল ক্রিয়া করে? সর্বপ্রথমেই তড়িৎ বল। বলেছি, পদার্থ বিজ্ঞানেও তড়িৎ পড়েছি, বল। একটা তড়িৎ পজিটিভ। বল। হ্যাঁ, তড়িৎ বল। আর কি কি নাম আছে? খালি তড়িৎ বল, আর কি নাম আছে? কুলম্ব বল বলা যাবে না? বিদ্যুৎ। কুলম্ব বল, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বল বলা বলা যাবে না? তো এই হ্যাঁ। দুটোর মধ্যে যে বলটা কাজ করছে সেটা কিন্তু কি স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বা কুলম্ব বল। এখন কথা হচ্ছে এই বলটা তুলনামূলকভাবে অনেক কি দুর্বল। এই দুর্বল হওয়ার কারণে এটাকে বলা হচ্ছে কি যে দুর্বল ভ্যান্ডারওয়ালস ফোর্স। দুর্বল ভ্যান্ডারওয়ালস কি বল বলছি না আমরা? আসলে কি এই দুটোর মধ্যে যে বলটা কাজ করছে সেটা তো তড়িৎ বল, কিন্তু তড়িৎ বল যেভাবে তাদের মধ্যে প্রবলতা হওয়ার কথা ছিল সেভাবে প্রবল না হয়ে এটা অপেক্ষাকৃতভাবে অনেক দুর্বল। এ কারণে বিজ্ঞানী ভ্যান্ডার ওয়ালস এটা যখন প্রথম অনুধাবন করেছিলেন, তার নাম অনুসারে এই তড়িৎ বলটাকে বলা হচ্ছে দুর্বল ভ্যান্ডার ওয়ালস বল। ক্লিয়ার হইতে পারছো? জি স্যার। এখন দেখো, এটা তো পানির, পানির কয়টা অণু নিয়ে বিবেচনা করছি এই জায়গাটাতে এখন? দুইটা। দুইটা অণু। তো এক ফোঁটা পানির মধ্যে এরকম লক্ষ লক্ষ অণু আছে না? জি জি। স্যার। এই লক্ষ লক্ষ পানির অণু একত্রিত হয়ে এক ফোঁটা কি করে পানির সৃষ্টি করে বা এক গ্লাস পানির সৃষ্টি করে। এখন আমাদের যে প্রশ্নটা ছিল, টার্গেট যেটা ছিল, যে আয়নিক যৌগসমূহ পানিতে কি হয়, আমাদের টার্গেট, দ্রবীভূত হয়। তোমরা ভুলে গেছো টার্গেটটা কি ছিল? আয়নিক যৌগসমূহ পানিতে দ্রবীভূত হয়। কেমনে দ্রবীভূত হয় সেটা এখন দেখার বিষয়। এখন ধরো যে সোডিয়াম ক্লোরাইড তো একটা আয়নিক যৌগ,
দেখো সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কে কে আছে বলো? ক্যাটায়ন আছে, আর কি আছে বলো? অ্যানায়ন আছে। এনায়ন আছে। এনায়নটা কি? ক্লোরাইড আয়নটা হচ্ছে কি? এনায়ন। অ্যানায়ন। এনায়ন। এখন এই যে ক্যাটায়ন আর এনায়ন, তাহলে পানির মধ্যে তোমার পজিটিভ পোল কোনটা, নেগেটিভ পোল কোনটা? অক্সিজেনটা কোন পোল? অক্সিজেনটা কোন পোল? অক্সিজেনের মধ্যে কোন পোলের সৃষ্টি হয়েছে বলো? নেগেটিভ। নেগেটিভ পোল। এই পানির নেগেটিভ পোলটা তোমার আয়নিক যৌগের, তোমার ক্যাটায়নকে কি করে? আকর্ষণ করে। অন্যদিকে পানির মধ্যে যেটা পজিটিভ পোল ছিল, সেটা কি করছে? আয়নিক যৌগের অ্যানায়নকে কি করে? আকর্ষণ আকর্ষণ করে। করে। আকর্ষণ। আকর্ষণ করে। এখন এখানে দেখো, এখন আয়নিক যৌগের ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যেও তো একটা বল কাজ করে নাকি? জি স্যার। আয়নিক যৌগের ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যেও তো একটা বল কাজ করে। অন্যদিকে যখন এটাকে পানিতে দেওয়া হয়েছে, পানির নেগেটিভ পোলটা তোমার আয়নিক যৌগের, তোমার ক্যাটায়নকে আকর্ষণ করে। আর পানির যেটা নেগেটিভ পোল, সেটা আয়নিক যৌগের কোনটাকে? অ্যানায়নকে নিজের দিকে কি করে? আকর্ষণ করে। এখন দেখো সর্বশেষ যে কথাটা ছিল এখানে, এই কথাটাই তোমাদেরকে বুঝাতে চাচ্ছি। এই যে এখান থেকে দেখো, কলমটা একটু বদলিয়ে নি। এই যে যখন কোনো আয়নিক যৌগকে পানিতে রাখা হয়, যখন কোনো আয়নিক যৌগকে পানিতে রাখা হয়, তখন পানির পোলার অণুগুলো আয়নিক যৌগের আয়নগুলোকে, অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়নগুলোকে আকর্ষণ করে। অর্থাৎ পানির নেগেটিভ পোল আয়নিক যৌগের ক্যাটায়নকে, এবং পানির পজিটিভ পোল আয়নিক যৌগের অ্যানায়নকে আকর্ষণ করে। এই যে একটা কথা রয়েছে, এই আকর্ষণ বলের মান যখন আয়নিক যৌগের অ্যানায়ন ও ক্যাটায়নের মধ্যকার আকর্ষণ বল অপেক্ষা বেশি হয়, তখন অ্যানায়ন ও ক্যাটায়ন পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে পানের অণু দ্বারা কি হয়? পরিবেষ্টিত হয়। চিত্রটা আরেকবার দেখে নাও। দুটো কথা বলেছি। একটা হচ্ছে পানির নেগেটিভ পোলটা আয়নিক যৌগের ক্যাটায়নকে আকর্ষণ করে, পানির পজিটিভ পোলটা আয়নিক যৌগের অ্যানায়নকে কি করে? আকর্ষণ করে। অন্যদিকে আয়নিক যৌগের ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে একটা বল কাজ করে। এখন এই বল অপেক্ষা, এই বল অপেক্ষা যখন এই বলটা কি হয়? বেশি হয়। এই বলটা কি হয়? বেশি হয়। তখন কি হয়? এই যে আয়নিক যৌগের ক্যাটায়ন এবং অ্যানায়ন গুলো পানির, পানি দ্বারা কি হয়? পরিবেষ্টিত হয়ে যায়। অর্থাৎ কথাটা যদি আরো ইজি ভাবে বলি, পানির নেগেটিভ পোল আয়নিক যৌগের পজিটিভ, পজিটিভ অর্থাৎ ক্যাটায়নকে আকর্ষণ করে। পানির পজিটিভ পোল আয়নিক যৌগের অ্যানায়নকে আকর্ষণ করে। ফলে কি হয়? আয়নিক যৌগটি পানিতে দ্রবীভূত হয়ে যায়। কি কঠিন মনে হচ্ছে? না স্যার। কিছুটা কঠিন, তাই না? তবে এই এটা কিন্তু বুঝতে হবে, তোমরা পরবর্তীতে চিত্রটা ভালো করে দেখবে এটা। এখানে কিন্তু দুটো ফোর্সের কথা বলা হচ্ছে। একটা হচ্ছে এই পোলের সাথে ক্যাটায়ন এবং অ্যানায়নের আকর্ষণ বল। এই আকর্ষণ বলটা যখন আয়নিক যৌগের ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যকার বল অপেক্ষা যখন বেশি হবে, তখন এই ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো আমাদের এই ডাইপোলগুলো দ্বারা কি হবে? পরিবেষ্টিত হবে। অর্থাৎ আয়নিক যৌগটা পানিতে সম্পূর্ণরূপে দ্রবীভূত হবে। আচ্ছা, এই প্রশ্নটা অনেক সময় চলে আসে। আচ্ছা, এরপর আমরা যেটা দেখব, 3 নাম্বার আমাদের, 3 নাম্বার বৈশিষ্ট্য। এটা আগে লিখে নেন যে আয়নিক যৌগসমূহ জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে। আয়নিক যৌগসমূহ জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে।
স্যার লেখা হয়েছে। কিছু বুঝলে কি লেখাটা? দেখো দেখি, পড়ে দেখো দেখি বুঝতে পারতেছো কিনা। যদি বুঝতে না পারো দেখো, আয়নিক যৌগসমূহ জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে। বিদ্যুৎ পরিবহনের জন্য দরকার কি? মুক্ত ইলেকট্রন। কিসের দরকার? মুক্ত ইলেকট্রন। ধরে আমার আমার হাতে যে কলমটা রয়েছে প্লাস্টিকে, এই প্লাস্টিক কি বিদ্যুৎ পরিবহন করে? না স্যার। করে না। কেন করে না? এখানে কি পরমাণু নেই? পরমাণুর মধ্যে কি ইলেকট্রন নেই? ইলেকট্রনও আছে, পরমাণুও আছে, কিন্তু এগুলো কি নিজেদের মধ্যে খুব দৃঢ়ভাবে আটকে আছে। যে মুক্ত ইলেকট্রন না থাকার কারণে এই প্লাস্টিকের কলমটি দিয়ে কি যাবে না? বিদ্যুৎ পরিবাহিত বিদ্যুৎ। হবে না। কিন্তু এখানে যদি শুধু কিছু মুক্ত ইলেকট্রন যদি থাকতো, তো এই প্লাস্টিকের কলম দিয়েই কি বিদ্যুৎ পরিবাহিত হতো। এখন আয়নিক যৌগসমূহ যখন কঠিন অবস্থায় থাকে, যেমন সোডিয়াম ক্লোরাইড, হ্যাঁ, এটা যখন কঠিন অবস্থায় থাকে, তখন ক্যাটায়ন এবং অ্যানায়ন গুলো একে অপরের সাথে কি খুব দৃঢ়ভাবে কি আটকে থাকে। এই কারণে কঠিন অবস্থায় কি হয় না, এটা বিদ্যুৎ পরিবহন করে না। কিন্তু জলীয় দ্রবণ, বলতে পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইড একটু দিয়ে দাও, তাহলে কি হবে? সোডিয়াম ক্লোরাইডের যে সোডিয়াম এবং সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়নগুলো কি হবে? পানিতে মিশ্রিত হয়ে যাবে না, বিয়োজিত হয়ে যাবে। অর্থাৎ পানির মধ্যে যখন তুমি সোডিয়াম ক্লোরাইড দেবে, সেক্ষেত্রে এই সোডিয়াম ক্লোরাইডটা কি হয়? এই ক্যাটায়ন আর অ্যানায়নে কি হয়ে যায়? বিশ্লিষ্ট হয়ে যায়। এই কারণে তোমার আয়নিক যৌগসমূহ কি জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে, কিন্তু কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না। পরীক্ষায় এরকম খ নাম্বারে কিছু প্রশ্ন আসে এভাবে, যে সোডিয়াম ক্লোরাইড যে কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না কেন? তখন কথাগুলো এইভাবে লিখতে হবে যে বিদ্যুৎ পরিবহনের জন্য দরকার কি? মুক্ত ইলেকট্রন বা মুক্ত আয়নের দরকার। তা কঠিন অবস্থায় সোডিয়াম ক্লোরাইডের মধ্যে যে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন এগুলো মুক্ত অবস্থায় থাকে না। এই কারণে কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না। বুঝতে পেরেছো কি? জি স্যার। জি। আচ্ছা, এই একবারে সহজ কথা এগুলো। আচ্ছা, এরপরে আরেকটা বৈশিষ্ট্য রয়েছে, এটা আমরা একটু লিখে নিব। আয়নিক যৌগের বিক্রিয়াগুলো সাধারণত দ্রুত গতিতে ঘটে, কারণ বিক্রিয়া করার জন্য আয়নগুলো মুক্ত অবস্থায় থাকে। সহজ কথা, যে আয়নিক যৌগের বিক্রিয়াগুলো সাধারণত কি খুব দ্রুত গতিতে হয়। কেন? কারণ যখন আমরা বিক্রিয়া স্থলে আমরা যখন আয়নিক যৌগগুলো দিব, তখন কি হয়? আয়নগুলো মুক্ত হয়ে যায়, আর মুক্ত হওয়ার কারণে কি খুব দ্রুত গতিতে বিক্রিয়া শুরু হয়ে যায়। স্যার লেখা হয়েছে। আচ্ছা, যদি লেখা হয়ে থাকে, এখন আমরা পড়ব সমযোজী যৌগের বৈশিষ্ট্য। ঠিক বিপরীত, সমযোজী যৌগের বৈশিষ্ট্য তোমরা আগে 1 নম্বর পয়েন্টটা উল্লেখ করে নাও। যদি খ নাম্বারে আসে, তাহলে শুধু এই প্রথম লাইনগুলো লিখবো। সেক্ষেত্রে শুধু প্রথম লাইনগুলো, যে সমযোজী যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক অনেক কম, বাকিগুলো লিখতে হবে না। কিন্তু যদি ঘ নাম্বারে হয়, তো এইটার পাশাপাশি আলাদা প্যারা করে বা একসাথে এই কথাগুলো লিখবেন। সমযোজী যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক অনেক কম। কম হওয়ার কারণটা কি? যে সমযোজী যৌগের মধ্যে কোন বল কাজ করে? স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল নাকি দুর্বল ভ্যান ডার ওয়ালস বল?
স্থির বিদ্যুতীয় আকর্ষণ বল। হ্যাঁ, কিন্তু এটা অনেক দুর্বল হওয়ার কারণে এই স্থির আকর্ষণ বলটাকেই বলা হচ্ছে কি দুর্বল ভ্যান্ডাল ওয়ালস বল। আর যেহেতু এটা দুর্বল, সুতরাং বন্ধন ভাঙতে বেশি শক্তির প্রয়োজন হবে না। অল্প তাপ শক্তি দিলেই এটা গলে যাবে, বাষ্পীভূত হবে। এই কারণেই সমযোজী যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক কম হয়। পরীক্ষায় অনেক সময় ক নাম্বারে দিয়ে দেয় যে দুর্বল ভ্যান ডার ওয়ালস বল কাকে বলে। বুঝেছো? অনেক সময় পরীক্ষায় দেয় এটা, আগামী দিনে তোমাদেরকে এগুলো নোট করে দিব। পোলার যৌগ কাকে বলে, পোলার দ্রাবক কি, হ্যাঁ। চাইলে নিজেরাও তোমরা বই থেকে নোট করতে পারো। আমার মনে হয় লেখা হয়েছে, তাই না? তাহলে সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক কম, আর অন্যদিকে আয়নিক যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কি অনেক বেশি। পরের পরের পয়েন্ট, সমযোজী যৌগসমূহ পানিতে দ্রবীভূত হয় না। সমযোজী যৌগসমূহ পানিতে দ্রবীভূত হয় না, আর আয়নিক যৌগগুলো পানিতে কি হয়? দ্রবীভূত হয়। কেন দ্রবীভূত হয় না একটু নিজেরাই লিখে নাও আগে, তারপরে বুঝবেন। সমযোজী যৌগে সাধারণত আয়নিক যৌগের মতো পজিটিভ ও নেগেটিভ প্রান্ত থাকে না। না থাকার কারণে কি হয়, পানির অণুর পজিটিভ ও নেগেটিভ প্রান্তের সাথে সমযোজী যৌগের কোনো আকর্ষণ বা বিকর্ষণ ঘটে না। কেউ একজন বলো দেখি, এই কথাটার অর্থ কি বোঝানো হয়েছিল? পানির অণুর পজিটিভ ও নেগেটিভ প্রান্তের সাথে সমযোজী যৌগের কোনো আকর্ষণ বা বিকর্ষণ ঘটে না। প্রশ্ন হলো, পানির অণুর পজিটিভ ও নেগেটিভ প্রান্ত বলতে কি বোঝানো হচ্ছে? পানির পোলার ওই যে, মানে হ্যাঁ হ্যাঁ, ওই আংশিক পজিটিভ পোল আর আংশিক কি নেগেটিভ নেগেটিভ পোল, পোল। হ্যাঁ। অক্সিজেনের তৈরি হয় কি আংশিক নেগেটিভ, আর হাইড্রোজেনের তৈরি হয় কি আংশিক পজিটিভ। লেখা হয়েছে। কিছু কিছু সমযোজী যৌগ আছে যাদের মধ্যে আংশিক পজিটিভ ও আংশিক নেগেটিভ প্রান্ত দেখা যায়, অর্থাৎ পোলারিটি দেখা যায়। এরা পানিতে দ্রবীভূত হবে, যেমন ইথানল।
পরীক্ষায় অনেক সময় আসে যে ইথানল সমযোজী হওয়ার পরও এটি পানিতে দ্রবীভূত হয় কেন? ইথানল সমযোজী যৌগ হলেও এটি পানিতে দ্রবীভূত হয়, ব্যাখ্যা করো। পার্বত লিখতে নাকি? কি সাহস করে একজন বলো, তুষ্মি বলো, সাহস করে লিখতে পারবে যে ইথানল সমযোজী যৌগ হওয়ার পরও এটি পানিতে দ্রবীভূত হয়, ব্যাখ্যা করো। স্যার আশা করি লিখতে পারবো। হ্যাঁ, আশা করি তুমি পারবে। ওই যে সোডিয়াম ক্লোরাইডের মতো ক্যাটায়ন এবং অ্যানায়নের সৃষ্টি হয় এখানেও, যে ইথানলে। হ্যাঁ, অর্থাৎ এখানে হাইড্রোক্সিল আয়ন, যে এই যে শেষে ইথানলের শেষে যে ওএইচ দেখছো, অ্যালকোহল মূলক, হ্যাঁ, এটা এখানে ওএইচ এ হয় আংশিক নেগেটিভ, আর সামনের অংশটাতে হয় কি আংশিক পজিটিভ। তো পজিটিভ অংশটা তোমার পানির নেগেটিভ প্রান্ত দ্বারা কি হয়, আকর্ষিত হয়। আর ইথানলের নেগেটিভ প্রান্তটা পানির পজিটিভ প্রান্ত দ্বারা কি হয়, আকর্ষিত হয়, ফলে ইথানল পানিতে দ্রবীভূত হয়। কি তোলা হয়েছে এটা? জি স্যার। আচ্ছা, বাকিদের হয়েছে মনে হয়। আচ্ছা, এরপরে 3 নাম্বার পয়েন্ট, সমযোজী যৌগসমূহ বিদ্যুৎ পরিবহন করে না। অন্যদিকে আয়নিক যৌগসমূহ কি করে? কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। আর সমযোজী যৌগসমূহ কোনো অবস্থাতেই বিদ্যুৎ পরিবহন করে না। কারণটা নিচে। সমযোজী যৌগে কোনো মুক্ত ইলেকট্রন বা আয়ন থাকে না, ইলেকট্রনগুলো পরমাণুর মধ্যে আবদ্ধ থাকে। তাই সমযোজী যৌগসমূহ কঠিন, গলিত বা দ্রবীভূত কোনো অবস্থাতেই বিদ্যুৎ পরিবহন করে না। ব্যতিক্রম হলো গ্রাফাইট। হ্যাঁ, গ্রাফাইট হচ্ছে কার্বনের একটা রূপ। হ্যাঁ, কার্বনের দুইটা রূপ থাকে, একটা হচ্ছে ডায়মন্ড আর একটা হচ্ছে গ্রাফাইট। এই গ্রাফাইট সমযোজী যৌগ হওয়ার পরও এটি বিদ্যুৎ পরিবহন করে। এটা উত্তরটা খোঁজার চেষ্টা করবে, তোমাদের কাছ থাকলো। প্রশ্নটা হয় এভাবে, গ্রাফাইট সমযোজী যৌগ, গ্রাফাইট সমযোজী যৌগ হওয়ার সমযোজী যৌগ, তারপরে এটি বিদ্যুৎ পরিবহন করে কেন? কি প্রশ্নটা নিয়েছো তো নাকি? স্যার হয়েছে লেখা। আচ্ছা, প্রশ্নটা নিয়েছো, যে প্রশ্নটা বললাম। জি স্যার। গ্রাফাইট সমযোজী যৌগ হওয়ার পরেও বিদ্যুৎ পরিবহন করে কেন? আচ্ছা, লিখতে না পারলে প্রশ্নটা নোট করে রাখো। আচ্ছা, 4 নাম্বার পয়েন্ট। হ্যাঁ, আমাদের আয়নিক যৌগের ক্ষেত্রে কি ছিল, যে আয়নিক সমূহে রাসায়নিক বিক্রিয়া দ্রুত ঘটে, তাই না? আর সমযোজী যৌগের বিক্রিয়াগুলো সাধারণত ধীর গতিতে ঘটে, আর আয়নিক যৌগের বিক্রিয়াগুলো দ্রুত গতিতে ঘটে।
তো এটা ধীর গতিতে ঘটার কারণ হলো যে প্রথমে অণুগুলোর মধ্যকার বিদ্যমান বন্ধন ভেঙে নূতন বন্ধন তৈরি করতে হয়, যা সময় সাপেক্ষ। অথবা এটা এভাবে লিখতে পারো, এই যে কারণ বিক্রিয়া করার জন্য যে মুক্ত ইলেকট্রন বা ক্যাটায়ন ও অ্যানায়নের যে দরকার, এটা প্রাথমিক অবস্থায় পাওয়া যায় না, ওই পাওয়ার জন্যই বন্ধন ভাঙতে হয়। কি লেখা হয়েছে তো নাকি, নাকি লেখা হয়নি এখনো? স্যার হয়েছে। যদি লেখা হয়ে থাকে, এই যে বৈশিষ্ট্য যেগুলো পড়লাম আমরা, আয়নিক যৌগের বৈশিষ্ট্য এবং সমযোজী যৌগের বৈশিষ্ট্য, হ্যাঁ, এগুলো একটু ভালোভাবে দেখবেন। আর পাশাপাশি যে চিত্রটার কথা বলছিলাম, এই আয়নিক যৌগের ক্ষেত্রে, কোথায় রাখলাম, এটা তো না, এইটার কথা, এটা একটা স্ক্রিনশট নিয়ে, যে এই 2 নাম্বার পয়েন্ট, আর যে আয়নিক যৌগসমূহ পানিতে দ্রবীভূত হয়, এটা একটু পড়বেন। আমি একটু ইরেজ করে দিই যেগুলো বাড়তি যে কথা লিখেছিলাম। আহা, এই চিত্রের একটি স্ক্রিনশট নিয়ে বোঝার চেষ্টা করবে। ঠিক আছে তো? তাহলে আজকে এই পর্যন্ত থাকবে, আমরা আগামী দিন আবার নতুন কিছু আলোচনা করব। তবে এই পয়েন্টগুলো মনে রাখতে না পারলে আমরা যখন অনুশীলনে যাব তখন অনেকটা বেগ পাইতে হবে। ঠিক স্যার আছে? আমার একটা প্রবলেম ছিল। হ্যাঁ হ্যাঁ, কি প্রবলেম? আমি আর সময় দিতে চাচ্ছি না এই মুহূর্তে, প্রবলেমটা শুনে রাখি, বলো। অ্যালুমিনিয়াম অক্সাইডের গাঠনিক সংকেতটা কিরকম? অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস করবে, তার দুইটা Al2O3 না সংকেতটা, তার দুইটা অ্যালুমিনিয়াম পরমাণু নিবে, আর অক্সিজেনের 3টা নিবে। তারপরে চেষ্টা করবে, ভাববে। আবার সবগুলো চেষ্টা কিন্তু করছি অনেক। সবগুলো পারবেও না, এখানে আরো কথা রয়েছে। সবগুলো এই মুহূর্তে পারবে না, যেমন সালফিউরিক অ্যাসিড এই মুহূর্তে তুমি পারবে না, নাইট্রিক অ্যাসিড এই মুহূর্তে পারবে না। এগুলো পারবে, ওই একটু সময় লাগবে, ওই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। বুঝেছো? আচ্ছা স্যার। হ্যাঁ। হুম। তারপরে অ্যালুমিনিয়াম অক্সাইড যেটা Al2O3, এটা একটু নিজে চেষ্টা করে দেখতে পারো। আর আমাদের মাধ্যমিকে শুধু সহজ সহজ গুলো দিয়ে, উচ্চ মাধ্যমিকে গেলে ওই যে বললাম, যেগুলো এখন পারছো না ওখানে গিয়ে আবার পারবে। কারণ এখানে তো তুমি মাত্র দুটো বলের কথা শিখছো না, একটা হচ্ছে যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল আর ভ্যান ডার ওয়ালস বল, হ্যাঁ। কিন্তু আসলে কি খালি এই হুম। দুটো বলেই রয়েছে এই দুটো জায়গাতে? এখানে যে আরো অনেকগুলো বল রয়েছে, লন্ডন লন্ডন বল রয়েছে, আরো কি অনেকগুলো হাবিজাবি বল রয়েছে। ঠিক আছে? তো ততদিন পর্যন্ত একটু অপেক্ষা করো, আগ্রহটা থাক, আগ্রহকে সম্মান দেখাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।